আজকে আমাদের বিষয় রেখেছি ফার্স্ট ডে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের প্রথম দিন। আসলে অ্যাকাউন্টিংটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির একটা টেকনিক্যাল পার্ট বা ব্যবহারিক দিক। আজকের আলোচনা সমগ্র ছাত্রছাত্রী যারা প্রথম অ্যাকাউন্টিংয়ের লার্নার কিংবা যারা অ্যাকাউন্টেন্সি ভালোবাসে বা এই বিষয়ে কাজ করতে খুব আগ্রহী, অ্যাকাউন্টিংয়ে অনেকে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে চায়, তাদের জন্য আজকের আলোচনাটা খুব উপযোগী। তারা খুব সহজে এটা শিখে নিতে পারবে। তো আমরা আলোচনায় যাওয়ার আগে আমাদের প্রথমে পরিষ্কার হয়ে নেওয়া দরকার যে অ্যাকাউন্টিংটা কেন দরকার, কী কারণে অ্যাকাউন্টিং আমরা করি। তো অ্যাকাউন্টিংয়ের আমাদের দুটো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সঠিক লাভ বা ক্ষতি নির্ণয় করা, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক চিত্র প্রকাশ করা। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি, দ্য ফার্স্ট অবজেক্টিভ ইজ টু অ্যাসার্টেন ট্রু অ্যামাউন্ট অফ প্রফিট অর লস অফ এ বিজনেস ইন কেস অফ নন বিজনেস অর্গানাইজেশন, টু অ্যাসার্টেন সারপ্লাস অর ডেফিসিট। সেকেন্ড অবজেক্টিভটা কি? টু শো প্রপার ফাইন্যান্সিয়াল পজিশন অফ অ্যান অর্গানাইজেশন। সুতরাং আমরা দেখলাম দুটো উদ্দেশ্য নিয়ে আমরা এই অ্যাকাউন্টিংয়ের কাজ করব বা শিখব। একটা সঠিক লাভ ক্ষতি নির্ণয়, আর একটা হলো সঠিক আর্থিক অবস্থা নির্ণয়। এখন অ্যাকাউন্টিংয়ের যে অ্যাপ্লিকেশান বা প্রয়োগ বা কৌশলগত দিক, এর স্তম্ভ হচ্ছে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। ডিটারমিনেশন অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যাকাউন্টিং। এটাকে অ্যাকাউন্টিংয়ের অকখা বলা যেতে পারে। তো আসুন শুরু করা যাক। এই ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে শিখব, সেই শেখার আগে আমাদের কিন্তু অ্যাকাউন্টিংয়ের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস জেনে নেওয়া দরকার। মেন চারটে জিনিস রয়েছে ডেবিট ক্রেডিট নিরূপণের আগে, আমাদের সেগুলো জেনে নিতে হবে। কি সেই চারটে জিনিস? এক নম্বর হচ্ছে ইনকাম, দু নম্বর হচ্ছে এক্সপেন্সেস, তিন নম্বর হচ্ছে অ্যাসেটস, আর চার নম্বর হচ্ছে লায়াবিলিটিস। তো এই চারটে জিনিসকে যদি ভালো করে শিখে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট নিরূপণ করা খুব সহজ হয়ে যাবে। অনেকের কাছেই ডেবিট ক্রেডিট নিরূপণ করা খুব কঠিন বলে মনে হয়, বা অনেকে বুঝতে পারে না। এই আলোচনায় এটাকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এখন এই চারটে জিনিস নির্ণয় করার জন্য প্রথমে আমাকে ভেবে নিতে হবে এগুলো কোনো ব্যক্তিগত জিনিস না, এগুলো কোনো প্রতিষ্ঠানে, অর্থাৎ ইনকাম, এক্সপেন্সেস, অ্যাসেট, লায়াবিলিটিস, এই সবগুলি হবে কোনো প্রতিষ্ঠানের রেসপেক্টে। You have to think in respect of an organization. So income of an organization, expenses of an organization, assets of an organization, liabilities of an organization. এবার দেখা যাক একটা একটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আসি ইনকাম নিয়ে। ইনকাম বা আয় সমূহ। একটা প্রতিষ্ঠানের ইনকাম বা আয় কোনগুলি? আমরা প্রথমে কিছু তালিকা নিয়ে নিই আর টার্মগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি খুব সংক্ষেপে। ইনকামের এক নম্বরে আসছে সেলস বা বিক্রয়। এটাই হচ্ছে প্রতিষ্ঠানের ইনকামের মেন সোর্স। ইট ইজ দ্য মেন সোর্স অফ ইনকাম। দু নম্বরে আসি কমিশন রিসিভড বা কমিশন প্রাপ্তি, এটাও এক ধরনের ইনকাম। তিন নম্বর ইনকামের নাম বলছি ইন্টারেস্ট রিসিভ বা সুদ প্রাপ্তি। এটা কিভাবে হয়? ইট ইজ ডেরাইভ ফ্রম ইনভেস্টমেন্ট। কোনো জায়গায় বিনিয়োগ করলে বিনিয়োগ থেকে আমরা সুদ পেতে পারি। চার নম্বর আইটেমে আসছি ডিসকাউন্ট রিসিভ বা নগদ বার্তা। এটা কখন পাওয়া যায়? when we pay to any person
সো উই গেট ইট অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট, যখন কাউকে পেমেন্ট করা হয় তখন এই নগদ বার্তা বা ডিসকাউন্ট রিসিভ পাওয়া যায়। আর কি ইনকাম আছে? সাবস্ক্রিপশন রিসিভ বা চাঁদা প্রাপ্তি। ইট ইজ দ্য মেন সোর্স অফ ইনকাম অফ ক্লাব। এটা ক্লাবের একটা অন্যতম প্রধান আয়ের উৎস হচ্ছে চাঁদা প্রাপ্তি। এরপরে আসা যাক ফিস রিসিভড, ফি গ্রহণ। স্কুল, হসপিটালস এইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফি গ্রহণ খুব গুরুত্বপূর্ণ ইনকাম। এছাড়া রেন্ট রিসিভ বা ভাড়া গ্রহণও অন্যতম একটি ইনকাম। এরকম অনেক ইনকাম রয়েছে, আমরা বোঝার সুবিধার জন্য মেন কয়েকটি ইনকাম নিলাম। এরপর আসা যাক সেকেন্ড আইটেম, আমাদের যে চারটি গুরুত্বপূর্ণ আইটেমের কথা বলেছি, ইনকাম, এক্সপেন্সেস, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। আমরা 2 নম্বর আইটেমে চলে এলাম, এক্সপেন্সেস। একটা প্রতিষ্ঠানের এক্সপেন্সেস কীগুলো হতে পারে তার একটা তালিকা আমরা নিয়ে নিচ্ছি। প্রথমেই আমরা আসি পারচেজেস বা ক্রয়। পারচেজেস অফ গুডস ইজ দ্য মেন সোর্স অফ এক্সপেন্সেস। প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করা হচ্ছে খরচের অন্যতম প্রধান উৎস। 2 নম্বর আইটেম কি? ক্যারিজ ইনওয়ার্ড বা পণ্য আনার পরিবহন খরচ। টু ব্রিং গুডস টু আওয়ার গোডাউন সাচ এক্সপেন্সেস ইজ ইনকার্ড। সুতরাং এটিও একটি গুরুত্বপূর্ণ খরচ। 3 নম্বরে আসি আমরা, ইম্পোর্ট ডিউটি বা আমদানি শুল্ক। ইট ইজ পেড ফর ইম্পোর্ট অফ গুডস ফ্রম ফরেন। বিদেশ থেকে যখন আমরা মাল নিয়ে আসি তখন আমরা ইম্পোর্ট ডিউটি দিই, সুতরাং এটা এক ধরনের খরচ। এরপর আসি ফ্রেট বা জাহাজ ভাড়া। ফর ক্যারিং অন শিপ, জাহাজে মালপত্র নিয়ে আসার জন্য আমরা জাহাজ ভাড়া দিই। আরও খরচ রয়েছে গুরুত্বপূর্ণ, যেমন ওয়েজেস বা মজুরি, ইট ইজ গিভেন টু ওয়ার্কার। স্যালারিজ বা বেতন, ইট ইজ গিভেন টু অফিস ওয়ার্কার অর এমপ্লয়িজ। এছাড়া কি রয়েছে? বিজনেসের খরচের মধ্যে অন্যতম একটি খরচ হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা বিমার চাঁদা। ইট ইজ গিভেন টু ইন্স্যুরেন্স কোম্পানিজ। আরও রয়েছে ইন্টারেস্ট অন লোন, লোনের ওপর ব্যবসা হয়, লোন নিয়ে ব্যবসা হয়, সুতরাং লোনের ওপর সুদ দিতে হয়। সো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট এক্সপেন্সেস অফ অ্যান অর্গানাইজেশন। এছাড়া আরও কিছু খরচ রয়েছে, যেমন রেন্ট পেড, ডিসকাউন্ট অ্যালাউড, কমিশন পেড, ডেপ্রিসিয়েশন বা অবচয়। এগুলো আরও এক্সপেন্সেসের কিছু উদাহরণ। তাহলে আমরা লিস্ট অফ এক্সপেন্সেসও পেয়ে গেলাম, লিস্ট অফ ইনকাম পেলাম, লিস্ট অফ এক্সপেন্সেস পেলাম। এগুলো সবই একটি প্রতিষ্ঠানের। এরপর আসা যাক আমাদের কিছু অ্যাসেটের তালিকা নিয়ে বা সম্পত্তির তালিকা নিয়ে, যেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই চারটি জিনিসই আমাদের কাজে লাগবে। মেন যে অ্যাকাউন্টিংয়ের স্তম্ভ, ডেবিট ক্রেডিট নিরূপণ করার জন্য যে রুলগুলো আছে সেই রুলগুলোর জন্য এই চারটি আইটেমে ভালো করে জেনে নেওয়া দরকার। তাই জন্য এত ডিটেলসে আমাদের প্রথম পার্টে আলোচনা হচ্ছে। অ্যাসেট। তো অ্যাসেটের আমরা প্রথমত দুরকম ভাগ করি, ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। স্থায়ী সম্পত্তির মধ্যে আমাদের পড়বে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বা জমি বাড়ি, এটা ব্যবসার অন্যতম একটা স্থায়ী সম্পত্তি। এছাড়া স্থায়ী সম্পত্তির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বা উৎপাদনের যন্ত্র, ফার্নিচার বা আসবাবপত্র, কার, কম্পিউটার, এগুলো সব ব্যবসার স্থায়ী সম্পত্তি। চলতি সম্পত্তি কোনগুলো বা কারেন্ট অ্যাসেট কোনগুলো? 1 নম্বরে এতে দেখানো আছে, দেখো, স্টক বা মজুদ পণ্য। এটা কি? পারচেজ অর প্রডিউস ইউনিট হুইচ আর নট সোল্ড, কেনা বা উৎপাদিত পণ্য যেগুলো বিক্রি হয়নি সেগুলো হচ্ছে স্টক। এরপর কি আসছে? ক্যাশ ইন হ্যান্ড, ব্যবসা করতে গেলে নগদ টাকা লাগে, তো ক্যাশ ইন হ্যান্ডও এক ধরনের চলতি সম্পত্তি। এছাড়া রয়েছে, দেখো, ক্যাশ অ্যাট ব্যাংক, অর্থাৎ ব্যাংকেও টাকা জমা রাখতে হয়। ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকে জমা টাকা, সেটাও আমাদের চলতি সম্পত্তি। এছাড়া রয়েছে ডেটার্স বা দেনাদার, খুব ইম্পর্ট্যান্ট আইটেম যে কোনো অর্গানাইজেশনের, ব্যবসা প্রতিষ্ঠানের তো বটেই। ডেটার্স বা দেনাদার কারা?
টু হুম গুডস আর সোল্ড বাট অ্যামাউন্ট ইজ নট রিয়েলাইজড ফ্রম দেম, যাদেরকে মাল বিক্রি করা হয়েছে বা পণ্য বিক্রি করা হয়েছে ধারে, অর্থাৎ টাকা এখনও পাওয়া যায়নি, সেই ব্যক্তিদের বা প্রতিষ্ঠানকে আমরা বলি ডেটার্স। এরপর আসছি বিল রিসিভেবল বা প্রাপ্য বিল। প্রাপ্য বিল বা বিল রিসিভেবল এক ধরনের অ্যাসেট। এটা কীরকম অ্যাসেট? ইট ইজ সাচ কাইন্ড অফ ডকুমেন্টস অন হুইচ ডেটার্স হ্যাভ এগ্রিড টু পে এ সার্টেন অ্যামাউন্ট আফটার এ সার্টেন পিরিয়ড। এখানে কী হয়, ডেটাররা বা দেনাদাররা যাদের থেকে টাকা পাওয়া যাবে তারা একটা কাগজে সই করে দেয় যে একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে। সেই কাগজ বা দলিলটা হলো আমাদের কাছে বিল রিসিভেবল। এছাড়া আরও অ্যাসেট আছে চলতি সম্পত্তি, তার মধ্যে রয়েছে প্রিপেড এক্সপেন্সেস, দেখতে পাচ্ছ, বা অগ্র প্রদত্ত খরচ। যে খরচগুলো আগে থেকে পেড করে দেওয়া হয়েছে সেই খরচকে আমরা বলছি চলতি সম্পত্তি। এমন খরচ যে খরচটা, যেমন ওয়ার্কারদের যদি 1 মাসের বেতন আগে থেকে দিয়ে দেওয়া হয়, অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে সেই খরচটা হচ্ছে প্রিপেড এক্সপেন্সেস। ঠিক একই রকম একটু উল্টো দিক থেকে ভাবলে আমাদের হবে অ্যাক্রুড ইনকাম। যে ইনকামটা ডিউ হয়েছে এখন আমরা পাইনি, ইনকাম হুইচ ইজ ডিউ বাট নট রিসিভড, হলো অ্যাক্রুড ইনকাম। তো এই ধরনের অ্যাসেটগুলো আমরা প্রতিষ্ঠানে পাবো। এগুলোর সঙ্গে পরিচিত হতে হবে খুব ডিটেলসে। প্রথম পার্টটা এই পরিচিতি নিয়ে নিলে ডেবিট আর ক্রেডিট নিরূপণ করা খুব সহজ হবে। তাই জন্য আমরা কিছু লিস্ট অফ অ্যাসেটের বিবরণ পেয়ে গেলাম। তাহলে আমাদের 4টে আইটেমের ইনকাম এক্সপেন্সেসের বিবরণ হলো, এবার অ্যাসেটসের বিবরণ হলো, এবার আমরা চলে আসি আমাদের লাস্ট আইটেম লায়াবিলিটিসের কিছু বিবরণ। তো লায়াবিলিটিসের মধ্যে কী কী থাকবে প্রতিষ্ঠানের? লায়াবিলিটিসের মধ্যে প্রধান যেটা থাকে সেটা হচ্ছে লোন। যে লোন নিয়ে ব্যবসা হয়, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন ব্যবসা করে মালিকের যেমন নিজস্ব মূলধন থাকে, তখন সেরকম আবার কোনো অন্য প্রতিষ্ঠান থেকে লোন বা ঋণও নিয়ে থাকে। এর মধ্যে আমরা 1 নম্বর আইটেমে ফেলেছি দেখো ব্যাংক লোন বা ব্যাংক ঋণ। সেকেন্ড আইটেমে রাখা আছে দেখো লোন ফ্রম এনি আদার পার্সন আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলেও সেটা প্রতিষ্ঠানের দায়ের মধ্যে পড়ে বা লায়াবিলিটিসের মধ্যে পড়ে। এগুলো দীর্ঘমেয়াদী ঋণ। সাধারণত আমরা 1 বছরের বেশি, 4-5 বছর বা তার বেশি পর্যন্ত আমরা এই ঋণগুলো নিয়ে থাকি। এরপর আসছে চলতি দায় বা কারেন্ট লায়াবিলিটিস। লায়াবিলিটিসেরই একটা অংশ। এর মধ্যে আমরা প্রথমে রেখেছি ক্রেডিটার্সকে বা পাওনাদারকে। ক্রেডিটার্স কারা? ঠিক ডেটার্সের উল্টোটা। হু সাপ্লাইজ গুডস টু আস অন ক্রেডিট। যারা আমাদেরকে ধারে মাল বিক্রি করে, যাদেরকে এখনও পেমেন্ট করা হয়নি, তারা হচ্ছে আমাদের পাওনাদার বা ক্রেডিটার্স। সুতরাং তাদের পে করতে হবে, সুতরাং প্রতিষ্ঠান এটা লায়াবিলিটিস বা দায়। এছাড়া রাখা হয়েছে ব্যাংক ওভারড্রাফট বা জমাতিরিক্ত উত্তোলন ব্যাংক থেকে। অর্থাৎ এটা কি? এটা এক ধরনের ভেরি শর্ট টার্ম লোন ফ্রম ব্যাংক। ব্যাংক থেকে নেওয়া এক ধরনের খুব স্বল্পমেয়াদী ঋণ। এছাড়া কি আছে? বিলস পেয়েবল বা প্রদেয় বিল। It is such a document, a paper on which our organization agrees to pay certain amount on a particular day. So it is a kind of liabilities. এখানে কি? যে কোনো প্রতিষ্ঠান একটা যে ডকুমেন্টের ওপর সই করে জানিয়ে দেয় যে আমরা নির্দিষ্ট সময় অন্তে নির্দিষ্ট পরিমাণ টাকা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিতে বাধ্য থাকছি। তো সেই পরিমাণ, সেই যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটাকে আমরা বলি বিলস পেয়েবল। আর কি আছে আমাদের লায়াবিলিটিসের মধ্যে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বা বকেয়া খরচ। যে খরচগুলো হয়ে গেছে অথচ তার পেমেন্ট হয়নি, সেগুলোকে আমরা বলছি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। এক্সপেন্সেস হুইচ ইজ নট পেড। এরপরে কি আছে? ইনকাম রিসিভ ইন অ্যাডভান্স। যে ইনকামটা আগে থেকেই পেয়ে গেছি, অগ্রিম প্রাপ্ত আয়। এই আয়টাও এক ধরনের কিন্তু লায়াবিলিটি, কারণ
ইনকামটা অর্জিত হয়নি অথচ আমরা আগে থেকে রিসিভ করে নিয়েছি। ইনকাম হুইচ ইজ নট ডিউ বাট অলরেডি রিসিভড, সাচ কাইন্ড অফ ইনকাম ইজ নট অ্যাজ লায়াবিলিটিস। সো এটা এক ধরনের চলতি দায়। তো আমরা এই প্রথম ক্লাসে 4 রকমের আমরা আইটেম, ইনকাম, এক্সপেন্সেস, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, এই 4 ধরনের আইটেমগুলো শিখলাম। তো এখানে এই আইটেমগুলো ছাত্রছাত্রীদের সুবিধার জন্য খাতায় লিখে নিতে পারো। এটা লিখে নেবে খাতায়, পাশে বাংলার টার্মগুলো দিয়ে দেওয়া আছে, এগুলোকে বাড়িতে একবার ভালো করে রিভাইজ করে নিলে পরে যখন আমরা মেন আমাদের ডেবিট ক্রেডিট নিরূপণের গোল্ডেন রুল এবং আমেরিকান রুল শুরু হবে, অর্থাৎ নেক্সট ক্লাসে যে আলোচ্য বিষয় হবে গোল্ডেন রুল এবং আমেরিকান রুল, যেখানে আমাদের অ্যাকাউন্টিংয়ের অ ক খ যাকে বলে, অর্থাৎ ডেবিট ক্রেডিট নিরূপণের জন্য যে প্রধান সূত্র, কোনো লেনদেনের কোন দিকটা ডেবিট করা হয় কোন দিকটা ক্রেডিট করা হয়, সেই জন্য আমাদের শিখতে হবে গোল্ডেন রুল এবং আমেরিকান রুল। তো এই রুল দুটো শেখার আগে এই যে টার্মগুলো আমি বললাম বা আলোচনা করলাম, এই টার্মগুলো খুব ভালো করে শিখে নিতে হবে এবং ভালো করে বুঝে নিতে হবে। সেই জন্য এই ক্লাসটা আজকে আর দীর্ঘায়িত করার দরকার নেই। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ ছাত্রছাত্রীরা। পরের ক্লাসের জন্য আমরা পরের ভিডিওটা দেখব। আজকে সকলকে ধন্যবাদ। এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস শেষ করছি।